সভাপতির স্বাগত ভাষণের পূর্বে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি ডাক্তার শাহ আলী, সহসভাপতি শেরপুর উপজেলা বিএনপি এবং নেতা ডাক্তার্স অ্যাসোসিয়েশন। এখন আমাদের মাঝে আরো অনেক নেতৃবৃন্দ আছে, আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের শেরপুরের যুব সমাজের, শেরপুর ধুনুটের আগামী দিনের নেতৃত্বের কান্ডারি, আমাদের সাবেক সংসদ সদস্য, আজকের প্রধান অতিথির সুযোগ্য সন্তান জনাব আশিস সিরাজ রব্বানী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শেরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মাহবুল আলম হিরু। আমাদের মাঝে আরো উপস্থিত আছে শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন। আমাদের মাঝে উপস্থিত আছে শেরপুর শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল। আজকে তারা এই অনুষ্ঠান সার্থক করার জন্য তারা যথেষ্ট ভূমিকা রেখেছে এবং যারা আমাদের মাঝে ভূমিকা রেখেছে তারা আমাদের মাঝে অনেকে উপস্থিত আছে। এখন আমি সভাপতির স্বাগত ভাষণ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সভাপতি শহীদুল ইসলাম বাবলু সাহেবকে ভাষণ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের মধ্যে সিনিয়র সহসভাপতি পিয়ার হোসেনও উপস্থিত আছে এবং খানপুরের চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর উপজেলা বিএনপির আহ্বান আজকের এই শান্তি ও সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি, যাকে ঘিরে এই অনুষ্ঠানটি আমরা করেছিলাম, যার পরামর্শে শেরপুর ধুনুটের নরমানুষের নেতা, বারবার শেরপুর এবং ধুনুটের সাবেক সাংসদ, বগুড়া সদর আসনের
মঞ্চে যারা পিছনে আছে তাদেরকে বসার জন্য আহ্বান করছি। বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, দাঁড়িয়ে না থেকে বসে পড়ি আমরা। বর্তমান বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব মঞ্চে উপস্থিত, নির্বাহী কমিটির অন্যতম সদস্য বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য কে মাহবুব রহমান হারেস, উপস্থিত বগুড়া জেলা বিএনপির আরেকজন উপদেষ্টা মন্ডলীর সদস্য সম্মানিত আমাদের উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আল্লাহ শফিকুল তোতা নিমাইদা সহ অসংখ্য নেতৃবৃন্দ আজকের এই মঞ্চে, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হিমেল সহ আজকে মঞ্চের সামনে উপস্থিত রয়েছে আমাদের শেরপুরে বিভিন্ন এবং প্রত্যন্ত অঞ্চল থেকে হিন্দু সম্প্রদায়ের মা বোন ভাইরা বাবারা সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা। এবং আজকের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠান ঘিরে বিশেষ করে আমাদের মধ্যে তারুণ্যের অহংকার আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের জ্যেষ্ঠ পুত্র, একমাত্র সন্তান, বিশিষ্ট শিল্পপতি আসিফ সিরাজ রাব্বানী সানভি, যদিও উনি মঞ্চে ওঠেন নাই, ওনার নাম ঘোষণা করার পরও জনতার কাতারে বসে আছেন, আমরা ধন্যবাদ জানাই। আমরা ওনার নাম ঘোষণা করার পরও উনি বলছেন যে আজকের এই অনুষ্ঠানে আমি জনতার কাতারেই থাকতে চাই। আমি ঠিক আছে, থ্যাংক ইউ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি আপনারা জানেন, আমি কিছুক্ষণ আগে বলেছি, এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, রাজনৈতিক প্রোগ্রাম, এটা সামাজিক অনুষ্ঠান। আপনারা লক্ষ্য করেছেন যে গত 16 বছর যাবৎ এই বাংলাদেশে একটি জগৎপথ আন্দোলনে মানুষের বুকে চাপিয়েছিল, যেখানে এই দেশে গণতান্ত্রিক একটি দেশ থাকা সত্ত্বেও গণতন্ত্র নামে মাত্র তিনি গণতন্ত্রকে অনেক আগে হত্যা করেছেন। তিনি করেছেন ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনা। গত 16 বছর এই আন্দোলনে যিনি শুধু লন্ডন থেকে বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিল, সকল রাজনৈতিক দলকে একত্রিত করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই নেতা আমাদের পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করেছেন জুলাই আগস্টের 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের জনতার আন্দোলনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বাংলার মানুষ আজকে মুক্ত, বাংলার মানুষ আজকে স্বাধীনভাবে বাঁচতে চায়। বাংলার মানুষের আশা ছিল, প্রত্যাশা ছিল একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথাবার্তা বলবে, বিচারের স্বাধীনতা থাকবে, আইনের শাসন থাকবে, ভোটের অধিকার থাকবে, কিছুই ছিল না। এই কারণে বাংলাদেশের মানুষ খুশি হয়েছিল। প্রিয় নেতা তারেক রহমান বারবার বলেছিল যে আপনি একটি গণতান্ত্রিক দেশে অন্তত ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেন। উনি ফিরেন নাই। উনি অস্ত্রের মুখে 14 সালে নির্বাচন করেছেন, 18 সালে নির্বাচন করেছেন, 24 সালে নির্বাচন করেছেন, 18 মাসে বৃদ্ধাঙ্গুলি রেখে কিন্তু উনি টিকতে পারেন না। ইনশাআল্লাহ আগামীতেও টিকতে পারবেন না। আজকে ভারতে বসে উনি ষড়যন্ত্র করছে। এই কারণে আমাদের এলাকার অভিভাবক আমাদের প্রিয় নেতা গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব যখন দেখেছে সারা বিশ্বে, সারা বাংলাদেশে আজকে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, ভারতের পত্র পত্রিকা যখন আমরা দেখতে পাই আমাদের দুঃখ হয়, আমাদের কষ্ট হয়। আজকে আমরা বক্তা নই, আমরা আজকে শ্রোতা। আমার দলের নেতৃবৃন্দ আজকে ত্যাগ স্বীকার করছেন, তারা বক্তব্য রাখবেন না। তারা আজকে হিন্দু সম্প্রদায়ে আজকে যারা নেতা রয়েছেন তাদের বক্তব্য আমরা শ্রবণ করবো। এই বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ নাই। বন্ধু আমার, এই আমাদের এবং আজকের এই অনুষ্ঠানটি বাংলাদেশের একটি মডেল হিসাবে এই অনুষ্ঠানটি আগামী দিনে থাকতে হবে এবং এই অনুষ্ঠান থেকে বাংলাদেশের অনেক
মানুষই এই সামাজিক অনুষ্ঠান করবে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে একটু মিলন মেলা হবে। বন্ধুরা, আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। বৈষম্যের বিরুদ্ধে তো আমাদের আন্দোলন করেছে আমাদের ছাত্র জনতা। আজকে এই অনুষ্ঠান থেকে গত জুলাই এবং 5ই আগস্টে এই আন্দোলন করতে যারা নিহত হয়েছে, এই অনুষ্ঠান থেকে তাদেরকে আমরা স্মরণ করি। আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অসুস্থ অবস্থায় এখনো আছেন, তাদের জন্য আমাদের দোয়া থাকবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি পূর্বেই বলেছি, আজকে আমরা শ্রোতা বক্তব্য শুনবো। আজকে আমরা আমাদের হিন্দু ভাইদের সম্প্রদায়ের নেতৃবৃন্দের মূল্যবান বক্তব্য আমরা কেমন আছি। শেরপুরে আপনারা লক্ষ্য করেছেন 5 তারিখের পরে 5 তারিখের রাত্রিতে এই উপজেলা বিএনপি এই ধনুরপুর থেকে শুরু করে পালপাড়া পর্যন্ত গভীর রাত পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অতন্ত্র প্রহরীর মতো ভাড়া দিয়েছে। আমরা মাইকিং করে দিয়েছি। এর আগে বলেছি, আমরা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ হিন্দু ভাইদের সঙ্গে আছি এবং থাকবো এবং আমাদের সম্পর্ক অটুট থাকবে। আমাদের সম্পর্ক, আমাদের বন্ধন আরো মজবুত হবে, এটি আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আজকের শান্তি সাংবাদিক ফুটেজ নেবেন, কারণ সংবাদপত্রে তো পাঠাতে হয়। এই জন্য প্রধান অতিথি তার ফুটেজের জন্য কিছু কথা বল। মিডিয়া এবং প্রেসের জন্য একটু অভিনয় করতে হবে। উপস্থিত আজকের মঞ্চে এবং মঞ্চের সামনে আমার প্রাণপ্রিয় ভাইরা, বোনেরা, সাংবাদিক ভাইরা, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ ছাত্র জনতার বিশাল একটা বিপ্লবের পর আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতায় তো আমরা হাসছি, আমরা শ্বাস নিচ্ছি, রুদ্ধ শ্বাসকে আজকে আমরা নিঃশ্বাস নিতে পারছি আর মুক্ত আকাশ দেখছি। কিন্তু তারপরেও আকাশে মেঘ, কিসের মেঘ? আজকে শান্তি এবং সম্প্রীতির সমাবেশ। কেন শান্তি সমাবেশ করতে হবে? কেন শান্তি কি অভাব হয়েছে? সম্প্রীতি কি কোনো ঘাটতি হয়েছে? নিশ্চয় হয়েছে। এই জন্যই আজকের সমাবেশ। এবং এই সমাবেশে আজকে আমাদের মধ্যে আমাদের ভাইয়েরা বিভিন্ন হিন্দু মুসলিম সম্প্রদায়ের এবং এখানে আছেন আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ থেকে শুরু করে আদিবাসী নেতা, তারপরে আপনার কি বলে আমাদের কমিটি সহ আমাদের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ এখানে আমরা সবাই আছি। তো যাই হোক, আমরা শুনবো আজকে। আমি আজকে আমার যে প্রতিনিধি ভাইরা এসছে, আজকে আমার শুনবো। আমি শ্রোতা হিসাবে শুনতে চাই যে কি করণীয় আমাদের এই দেশটাকে শান্তি করতে গেলে, সম্প্রীতিকে রাখতে গেলে কি করণীয়, এই দিক নির্দেশনা দিবেন। এটি আমার ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। সম্প্রীত শান্তি, এই জন্য সম্প্রীত শান্তি সমাবেশ নয়, এইটা যেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের একটি মহা সমাবেশ, একটি ভ্রাতৃত্ব বন্ধনের সমাবেশ। এখন আমি সংক্ষিপ্ত আকারে, যেহেতু অনেক বক্তা আছে, সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি নিখিল সরকার হিন্দু মহাজোট শেরপুর উপজেলা শাখার সদস্য সচিব, তাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি ও শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি ভিপি মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, আজকের অনুষ্ঠানের
প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বগুড়া ৫, ৬ এবং সাবেক আহ্বায়ক বগুড়া জেলা বিএনপি জনাব গোলাম মোহাম্মদ সিরাজ ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু ভাই, উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার নাম না জানা আমার শ্রদ্ধেয় বড় ভাইরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন সম্প্রদায়ের ভাই এবং সকল সম্প্রদায়ের মানুষ, শেরপুর পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার প্রতি রইল আমার সশ্রদ্ধেয় নমস্কার এবং আদাব। আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এইরকম একটি মিলন মেলা শান্তি সমাবেশের আয়োজন করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ ৫ই আগস্টে ছাত্র জনতার ঐক্য আন্দোলনের বিনিময়ে একটি সরকার পতনের পরে আমাদের সনাতন সম্প্রদায় যখন একটু আতঙ্কিত হয়েছিল, ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল নেতা কর্মীরা তারা মাঠে নেমে এসে আমাদের হিন্দু সম্প্রদায়ের সকল সার্বিক বিষয়ে নিরাপত্তা দিতে তারা অগ্রভূমিকা রেখেছে। শুধু সহযোদ্ধা ভাইয়েরা আমার, আগামীতে শেরপুরে সাম্প্রদায়িক বৈষম্যের নীতিকে চিরবিদায় জানিয়ে আমরা শান্তি শৃঙ্খলভাবে একতাবদ্ধভাবে আমরা সকল সম্প্রদায়ের মানুষ বন্ধু রূপে আত্মীয় রূপে যেন আমরা বসবাস করতে পারি, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন শুভ অধিকারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক শেরপুর শহর শাখা। আমি তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শেরপুর ধুনটের গণমানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ ভাই সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখা শহর শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শেরপুর উপজেলা ও শহর শাখার নেতৃবৃন্দ, মহাজোট, হিন্দু মহাজোট, আদিবাসী ফোরাম সহ সামনে উপবিষ্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় সুধী, আমরা 5ই আগস্ট যখন বাংলাদেশের পট পরিবর্তন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, আমরা তখন দেখেছি এই শেরপুরকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য আমাদের পাশের বাড়ির যে মুসলিম ভাই রয়েছে তারা কিন্তু আমাদের পাশে এসে সেদিন রাত্রে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং আমরা দেখেছি একসাথে আমরা যখন আমাদের মন্দির পাহাড় নিয়ে ব্যস্ত, তখন আমাদের পাশের যে মুসলিম ভাইয়েরা ছিল তারা কিন্তু আমাদের সাথে রাত্রি যাপন করেছে, একসাথে আমরা খিচুড়ি রান্না করেছি, একসাথে এক থালাতেও খেয়েছি, এইরকম ঘটনাও কিন্তু ঘটেছে। তো আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা বাঙালি। আমাদের জন্ম এখানে, আমি মনে করি আমাদের মৃত্যু এখানে হবে।
আমরা কারো ইন্ধনে পাও দেব না এবং সামনে আরো অনেক দিন রয়েছে। আমরা বলবো যে আমাদের পাশে থেকে যেভাবে আমাদের সহযোগিতা করেছিলেন আপনারা, আমাদের পাশে থেকে ভাই ভাইয়ের মতো, বন্ধু বন্ধুর মতো আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। পরিশেষে একটি কথাই বলতে চাই, এদেশ আমাদের হবে, এদেশ আমাদেরই থাকবে, কারো ইন্ধনে আমরা পাও দেব না। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ যে পারে না তাক দিও না ব্রাহ্মণ সংগঠনের শেরপুর জেলা শাখার একজন বক্তব্য রাখবেন, সেটা হচ্ছে সাংগঠনিক সম্পাদক জয়ন্ত চক্রবর্তী। তাকে খুব অল্প সময়, যেহেতু সময় নেই, এখনো অনেক বক্তা আছে, 2 মিনিট, তার মধ্যেই দয়া করে বক্তব্য শেষ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। অধ্যকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর উপজেলা শাখা আয়োজিত আজকের এই সম্প্রীতি ও শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, শেরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি ভিপি শহীদুল ইসলাম বাবলু ভাই, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শেরপুর 2 নং নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য শ্রদ্ধেয় জননেতা আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ ভাই। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান হারেস ভাই। আরো উপস্থিত আছেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু ভাই সহ মঞ্চের সামনে আমার শেরপুরবাসী সকলকে ব্রাহ্মণ সংসদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা 5 তারিখে যখন সরকার পতনের ডাক দিয়েছিলেন, সরকার পতন হয়েছিল, সেই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী বাহিনী এবং নেতৃবৃন্দ যারা ছিল তারা আমাদেরকে সবসময় খোঁজ খবর রেখেছে এবং আমরাও তাদের সঙ্গে থেকেছি। আমরা মন্দির পাহারা দিয়েছি এবং তারাও এসে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে সব সময়, এখনো পর্যন্ত। তো যাই হোক, আমি বক্তব্য বেশি দেব না। আমি এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি শ্রীকান্ত মাহাতো, কেন্দ্রীয় নেতা আদিবাসী ফোরাম ঢাকা, তাকে আহ্বান করছি। ঠিক আছে। মিন্টু আগে ঘোষণাটা দিয়ে জবির ভাইকে উঠে নে, আর নাজমুলে উঠে নেওয়ার পরে বক্তব্য। ইতিমধ্যে আমাদের মাঝে বাংলাদেশ জামাতে ইসলামী শেরপুর উপজেলা শাখার সম্মানিত আমির এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ দৈবুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন, তাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি এবং সাধারণ সম্পাদক নাসিমকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। আমি বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বলতে ভুল করছে, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। ধন্যবাদ। তো আজকে শান্তি সম্প্রীতি সমাবেশের আজকের সম্মানিত সভাপতি
আমাদের মাঝে উপস্থিত আছেন শেরপুর ধনট জাতীয় সংসদ সদস্য সাবেক গোলাম মোহাম্মদ সিরাজ ভাই সহ শেরপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ সহ আমার সামনে সকল মা বোন সহ সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে শান্তি সমাবেশ হচ্ছে, আমরা খুব আনন্দিত এ কারণে যে 5ই আগস্টের পরে আমরা খুব একটু হিন্দু সম্প্রদায়, অন্তত পক্ষে হিন্দু সম্প্রদায়গুলো সংখ্যালঘু, তারা একটু ভয় ভীতির ভিতরেই ছিল যে আওয়ামী লীগ আমাদেরকে লালন পালন করছে। কিন্তু আমরা আওয়ামী লীগকে 14 সালের নির্বাচনের মধ্যে দিয়ে আমরা তখনই বয়কট করছি। 14 সাল পরের থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা সংগ্রাম চালাইছি যে ব্যবস্থা বদলাও, ক্ষমতা ছাড়ো, দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও। এই আন্দোলনকে সামনে রেখে আমরা রাজপথে 14 সাল থেকে আমরা রাজপথেই ছিলাম। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, আমি একটা আবেদন জানাবো। হিন্দু মুসলিম বাংলাদেশে প্রত্যেক সম্পদ মনে করছিল হিন্দুদেরকে যে আমরা বাপের ধন পাইছি, হিন্দুরা আমার ঘরের মানুষ, হিন্দুরা আমাকে ভোট দেয়া যায়। তো এখান থেকে আমি আরেকটা তথ্য, এই দেখেন আমাদের গমরতা আম্বল কেশবপুর, ওখানে আমরা আন্দোলন করতে করতে আজ পর্যন্ত খাস জমি ওখানে আছে, ভূমিহীন ক্ষেত মজুর আদিবাসীদের সম্পত্তি। সেই জায়গাটা আজকে আবার অন্যভাবে বিতাড়িত হচ্ছে। আজকে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য রয়েছেন, আমাদের ওখানে দুর্ভাগ্য চলছে, ওদেরকে হুমকি ধামকি কিন্তু এখনো চলছে। তো আমি এখান থেকে অনুরোধ জানাবো যে আগামী দিনের ভবিষ্যৎ, আমরা যে একটা পথ পাইছি, আজকে যে পথে অনুসরণ করছে পথটাকে আমরা যেন, আজকে জামাতের নেতৃবৃন্দ রয়েছেন, যে পথ দিয়ে আমরা চলছি এই পথটাকে যেন বাঁচিয়ে রাখতে পারি, আমরা যেন ধরে রাখতে পারি, সবাই যেন এক পথে চলতে পারি, এক জায়গায় চলতে পারি। সবাইকে ধন্যবাদ, আমি আর কিছু বলবো না, আমার এই আবেদনটুকু আপনারা গ্রহণ করবেন, এটাই আমার আশাবাদ। সকলকে ধন্যবাদ। আমরা স্বাধীন দেশের মানুষ, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু, কিন্তু ভারত কিন্তু আমাদের শুধু বন্ধুই নয়, আমাদের প্রতিবেশী বন্ধু। তাই আমরা ভারতের কাছে আশা করব তারা যেন আমাদেরকে প্রতিবেশী শত্রু না ভেবে প্রতিবেশী বন্ধু হিসেবেই গ্রহণ করে নেয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি সংক্ষিপ্ত আকারে প্রকাশ সরকার, সহসভাপতি, জগন্নাথ মন্দির কমিটি, শেরপুর, বগুড়া। নাম ঘোষণা করতে প্রকাশ সরকার, প্রকাশটা আপনি বক্তব্য দেন, মানে 2 মিনিট। নেতাদের নাম সম্বোধনা করার দরকার নেই, আপনি শুধু কথা বলবেন। আদাব এবং নমস্কার। আমরা একটি যুগ সন্ধিক্ষণে কালাচাঁদ মন্দির মাঠে, যেখানে অনেক ধর্মীয় অনুষ্ঠান হয়, আপনারা সবাই জানেন, সেখানে আমরা সবাই সম্প্রীতি ভাব নিয়ে, আন্তরিকতার ভাব নিয়ে আমরা এখানে কিন্তু এসেছি।
এটা কোনো রাজনৈতিক বক্তব্য এখানে দেব না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী, সংক্ষেপে বিএনপি, এখানে শ্রদ্ধেয় সভাপতি সাহেব রয়েছেন, এখানে রয়েছেন প্রধান অতিথি রূপে বারবার সাবেক এমপি সিরাজ ভাই, এখানে রয়েছেন জামাতের ভাই আমির, দবির ভাই, তার বড় ভাই, আমার একসঙ্গেকার ক্লাসমেট। আমরা ছোটবেলা থেকেই শেরপুরে আমরা এখানে বসবাস করছি। আমরা এখনো পর্যন্ত, আমার বয়স এখন ৬৭ বছর, আমার বন্ধু রামকৃষ্ণ আমার ক্লাস ফ্রেন্ড। আমরা ৭১ সাল পরে আমরা এখানে কোনো সাম্প্রদায়িক ঘটনা আমরা ঘটতে দেই নাই বা ঘটতে দেখি নাই। এই ৫ই আগস্ট যে ঘটনাটা ঘটে গেল, আমরা সবাই স্তম্ভিত হয়েছিলাম। আমাদের মনের কষ্ট অনেক ছিল, কিন্তু গণতন্ত্র দেশে আমরা কথা বলতে পারি নাই। যাই হোক, আজকের এই সম্প্রীতির সমাবেশে আমরা সবাই ঐক্য থাকবো। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাই। আমরা কখনো এখানে বিদ্বেষ চাই না। আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো হত্যা থাকবে না, লুণ্ঠন থাকবে না, দখল থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের ভালো কামনা করে, আজকের এই অনুষ্ঠান যাতে সুস্থ হয়, সুন্দর হয়, এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ প্রকাশ দাকে। মানে ৫ তারিখের পর থেকে তো আমাদের সব প্রকাশ হয়ে গেছে আওয়ামী লীগ কি দেশের রাজনীতি করেছে। সে প্রকাশ দার বক্তব্য শুনে আমার তাই মনে হলো। এখন বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শেরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি বাবু ধরেন্দ্র চন্দ্র সান্যাল। তাকে তার জন্য আহ্বান করছি। আজকে সবার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যবৃন্দ এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং আমাদের শ্রদ্ধেয় সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, এই শান্তি সমাবেশে আয়োজন করার জন্য আমি জানাই সবকে শুভেচ্ছা ও আন্তরিক শুভেচ্ছা। আমরা জানি যে ৫ই আগস্টের পর আমাদের বাড়ি বাড়িতে এসে এখানকার নেতৃবৃন্দ যারা আছেন, যারা জাতীয়বাদী নেতৃবৃন্দ যারা আছেন, তারা খোঁজ নিয়ে গেছেন। আমার বাড়িতেও খোঁজ নিয়ে গেছেন, সবার জায়গায় খোঁজ নিয়ে গেছেন এবং বলে গেছেন যে আপনারা নিশ্চিন্তভাবে থাকবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না এবং আমাদের জানাবেন। আমরা অত্যন্ত আনন্দের সহিত বলতে চাই, এই সংগঠন যে আজকে যে একটা বন্ধনে যে আবদ্ধ করেছেন, সবাইকে ডেকেছেন, এই জন্য আমি তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই জন্য আরো বলি যে এই সংগঠন যাতে চিরজীবিত হয়, আজীবন ভাবে আমাদের সেবা শুশ্রূষা করতে পারে এবং আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আমাদের বলতে হয় আমাদের সম্পত্তি আমরা অনেক হারাইছি। কারা নিয়ে এসেছেন আপনারা সবাই জানেন। আপনারা একমাত্র
আপনার যে দল, এই দল যাতে আমাদের কাছে যেন অত্যন্ত সম্পর্ক আমাদের সাথে খুব ভালো আছে, কারণ আমরা আপনাদের আগের থেকে আমরা ভালোবাসি এবং আমি অনেক পুরাতন মানুষ, আমাদের অনেক জুনিয়র ছেলেমেয়ে আছে, তারা চলে গেছে, তাদেরকে এখনো চিনি না, এখন আমাদের কাছে আছে, আমাদের বন্ধু বান্ধবরা যারা আছেন তারা অনেকে চলে গেছে। এখন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, বিএনপি আরো উন্নতি হোক এই আশাবাদ করে আমার শেষ করছি। ধন্যবাদ। আমি এখন আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমি এখন লোক দাঁড়িয়ে আছে, সব বসতে দাও। বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি শেরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, শেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক বারবার নির্বাচিত কমিশনার বাবু নিমাই চন্দ্র ঘোষ, সাংবাদিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর উপজেলা কমিটি আয়োজিত এই কালাচাঁদ মন্দির প্রাঙ্গণ তথা স্যান্ডালবাড়ি মাঠে আজকে যে শান্তি এবং সমৃদ্ধি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপজেলা বিএনপি সভাপতি জনাব শহীদুল ইসলাম বাবলু, এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শেরপুর ধনুক এবং বগুড়া ৬ সদর আসনের সাবেক সাংসদ, শেরপুর ধনুকের গণমানুষের নেতা, বিশিষ্ট শিল্পপতি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ ভাই, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা অর্জন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট ও ব্রাহ্মণ সংসদের নেতৃবৃন্দ তথা শেরপুরের সনাতনী হিন্দু ভাই বোনেরা এবং মুসলিম ধর্মের ভাইয়েরা, সবাইকে পূজা অর্জন পরিষদের পক্ষ থেকে জানাই বহু নেতৃবৃন্দ দেশের পরিবর্তনের পর দেখে নাও আজকে শেরপুরে যে অনন্য দৃষ্টান্ত যে সম্প্রীতি সমাবেশ উপজেলা বিএনপি আয়োজন করেছে, আমরা এতে সাধুবাদ জানাই। শেরপুরে এই সম্প্রীতি এবং শান্তি সমাবেশ এই প্রথম। আমরা মনে করি সারা দেশে 5 তারিখের পর কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটলেও আমাদের শেরপুরে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি যাতে আমরা আশঙ্কিত বা শঙ্কিত হই। আমরা মনে করি আমরা শেরপুরবাসী খুবই সম্প্রীতির মাধ্যমে এখানে আমরা 1000 বছর ধরে বসবাস করে আসছি। শেরপুরে আমরা অত্যন্ত ভাব গম্ভীর্যের মধ্যে পূজা অর্চনা এবং ইসলাম ধর্মের বিভিন্ন ধর্ম সহ আমরা পালন করে আসছি একসাথে। এই জন্য আমরা শেরপুরে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সবাইকে আমরা মনে করি আমরা ভাই ভাই, আমরা হিন্দু মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, এখানে আমরা সবাই মিলেমিশে থাকবো। এবং আজকে যে উপজেলা বিএনপি এই যে সম্প্রীতি সমাবেশে অনন্য দৃষ্টান্ত রেখেছেন, আগামী দিনে আমাদেরকে নিয়ে ওনারা পথ চলবেন। আমরা মনে করি যে এইরকম ভাবে আমাদের সাথে থাকবেন। আমরা সবার সাথে মিলেমিশে এলাকায় বসবাস করতে চাই এবং আগামী দিনে আপনাদের সাথে আমরা আছি, থাকবো। এই কথা বলে আজকের এই আয়োজনকে আবারও সাধুবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ধৈর্য এত কম, আর মাত্র 20 মিনিট আছে, অথচ আমরা উঠছি আবার সমাবেশ থেকে ঘোরাফেরা করছি। আসন সংরক্ষিত আছে, মেহরবানি করে সবাই বসে পড়েন। 20 মিনিটের মধ্যে আমাদের ইনশাল্লাহ অনুষ্ঠানের কাজ শেষ হবে।
আসনগুলো আমরা বসে পড়ি, ঘোরাফেরা না করে। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শেরপুর বাংলাদেশ জাতীয়বাদী বাংলাদেশ জামাতে ইসলামী শেরপুর উপজেলা শাখার সম্মানিত সরি আমার ওই বৈষম্য বিরোধী আমি ভুলে গেছি আমার নাম। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি যারা গত 5ই আগস্টের আন্দোলনের সারা বাংলাদেশ ব্যাপী যেসব ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই আন্দোলনকারীর মধ্যে আমাদের শেরপুরের নেতৃত্ব দানকারী ছাত্র বৈষম্য আন্দোলনকারীর সমন্বয়ক হিমেলকে আমি তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত শেরপুরি, আসসালামু আলাইকুম। ধর্ম, বর্ণ, তর্ম, আস্তিক, নাস্তিক সকলের একটি বৈষম্যহীন প্রসিদ্ধ ও প্রাচীন মিলন মেলার নাম শেরপুর বগুড়া। গত 13 জুলাই হতে আমাদের কার্যক্রম শুরু হওয়া থেকে সকল শ্রেণী, সকল পেশাজীবী মানুষ, এমনিকি সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, শিবির, চরমনাই, হেফাজতে ইসলাম, বাম, ডান, ছাত্র ইউনিয়ন সহ সকল দলমত নির্বিশেষে আমাদের সাহায্য ও সহযোগিতা করে সহযোগিতার কাতারে দাঁড়িয়েছেন। এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমরা বজ্রকণ্ঠে বলতে চাই, এই অবস্থান ছাত্র জনতা সহ সকল পেশাজীবী মানুষের। এর থেকেই আমাদের শেরপুরবাসীর একাত্মতা ও সম্প্রীতির শেরপুর প্রকাশ পায়। প্রিয় শরীর, সমগ্র বাংলাদেশে উপজেলা পর্যায়ে সর্ববৃহৎ আন্দোলনের সূচনা হয় নর্থ বেঙ্গলে এর গেটওয়ে হিসেবে পরিচিত আমাদের শেরপুর বগুড়ায়, যার প্রধান উদ্দেশ্যই ছিল সমগ্র নর্থ বেঙ্গলকে ব্লক করে বিজয়ের রাস্তা প্রশস্ত করা। এরই ধারাবাহিকতায় আন্দোলন পরবর্তী সমাজ, এলাকা তথা দেশের উন্নয়নে, দেশের দুর্যোগে এবং দেশের প্রয়োজনে আমরা শেরপুরবাসী একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করে আসছি। আপনারা অবগত আছেন, বিপ্লব পরবর্তী ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তার জন্য রাত্রিকালীন পাহারা, আহতদের চিকিৎসা ও আর্থিকভাবে উপহার প্রদান, ব্যক্তি ও সরকারি পর্যায় থেকে প্রাকৃতিক দুর্যোগে বন্যার্তদের উপহার সামগ্রী প্রদান, তৎক্ষণাৎভাবে বিভিন্ন অফিস আদালত পরিদর্শন, বাজার মনিটরিং সহ সকল প্রকার সামাজিক অস্থিতিশীল কার্যক্রমকে স্থিতিশীল পর্যায়ে আনার চেষ্টা চলমান রয়েছে। প্রশাসনিক ও সামাজিকভাবে এক বিশাল সম্মিলিত কাজের অভ্যুদয়ের সূচনা ঘটে আমাদের শেরপুরে। শুকরিয়া। বিপ্লব পরবর্তী শহরে চলমান কার্যক্রম পরিচালনার জন্য কিছু অসঙ্গতি ধরা পড়ে, যা ধীরে ধীরে বিশালাকার ধারণ করে জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার প্রভাব ফেলে, যা আমাদের শেরপুরবাসীর জন্য অত্যন্ত লজ্জাকর। শহরে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারি ও ন্যাক্কারজনক ঘটনার সূত্রপাত ঘটতে থাকে এবং তা সাধারণ জনগণের চেক্ষুষ হয়, তা রীতিমতো আতঙ্কে পরিণত হয়। প্রশাসনের সহযোগিতায় ও শেরপুরবাসীর শহরের সহযোগিতায় ন্যাক্কারজনক সকল কার্যক্রম আপনারা শক্ত হাতে প্রতিরোধ করেছেন। সেই সাথে শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলেই সচেষ্ট ভূমিকা রেখেছেন। এ থেকেও আমাদের শেরপুরবাসীর সম্প্রীতি অবকাঠামো অনুমান করা যায়। বিপ্লব পরবর্তী দক্ষিণবঙ্গের ভয়াবহ গঙ্গার প্রকোপ দেখা দিলে আমরা শেরপুরবাসীর কাছে উদারত সহযোগিতার আহ্বান জানালে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সে আহ্বানে সাড়া দিয়ে নিজ নিজ জায়গা হতে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়েছেন। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যার কার্যক্রম সম্বন্ধে আপনারা ইতিমধ্যে অবগত আছেন, এই কার্যক্রমের দ্বারাও সমগ্র বাংলাদেশের প্রতি শেরপুরবাসী তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। তাহলে এটা কি সম্প্রীতির শহর নয়? ব্যক্তি, দলীয় ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে আহতদের বিভিন্ন সময় বিভিন্নভাবে চিকিৎসা সরঞ্জাম সহ নগদ অর্থ প্রদান করা হয়, যার কার্যক্রম এখনো চলমান আছে। এছাড়াও আমাদের শেরপুরবাসীর পক্ষ হতে ডাক্তার সমাজ একটি নীরব ও শক্ত কার্যকরী ভূমিকা রাখে বা এখনো চলমান আছে।
এছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেকে আহতদের সাক্ষাৎ, সাহায্য, সহযোগিতা এবং স্বেচ্ছায় পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য আমরা আবারও সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের সম্প্রীতির বন্ধনটা আরো জোরালো অনুভব করছি। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের ফলে ভারতে পালিয়ে আশ্রয় নিয়ে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে ভারতীয় গণমাধ্যমগুলো। যে কথাই বলুন না কেন, একটা জিনিস মাথায় রাখবেন, জাতীয়তার প্রশ্ন যখন আসবে তখন আমরা সবাই এক কাতারে। জাতিগত বিভাজন করে সম্প্রীতির বাংলা রক্ষা করা সম্ভব নয়। এ সরকার এবং জনগণকে ব্যর্থ করার প্রয়াসে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানা ধরনের অপপ্রচারে লিপ্ত। রাজনৈতিক, ধর্মীয়, দলীয় সকলের অবস্থান ও মতাদর্শ ভিন্ন হতেই পারে, কিন্তু দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। পরিশেষে বিপ্লব পূর্ববর্তী আপনারা শেরপুরবাসী যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, আমরা আশা করব একটি সুস্থ, স্বাভাবিক, নিরাপত্তায় বেষ্টিত মিলন মেলার ইতিহাসের সূচিকার হিসেবে শেরপুর, বগুড়া সহ সমগ্র বাংলাদেশের সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপ্লব পরবর্তী সকলেই আমরা সকলের পাশাপাশি অবস্থান করব ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর, বগুড়া ও ছাত্র জনতার পক্ষে আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। হিমেল ছাত্র বৈষম্য আন্দোলন শেরপুরের সমন্বয়কারী। এখন আমি বক্তব্য আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা সম্মানিত আমির এবং সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ দৈবুর রহমান, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম এবং অমুসলিমদের সমন্বয় আজকের এই শান্তি এবং সম্প্রীতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান মেহমান হিসেবে শেরপুর ধনুরের বারবার সাবেক নির্বাচিত এমপি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অমুসলিম বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট শেরপুরবাসী সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। অমুসলিমদের প্রতি রইল নমস্কার। শেরপুর একটা শান্তিপূর্ণ শহর। আমার বয়স প্রায় 58 থেকে 59 বছর চলতেছে। আমি স্বাভাবিক হতে হয়তো বা 15 বছর যদি বাদও দেই, এই 43 বছরে আমার চোখে কোনোদিন পড়ে নাই শেরপুরে অমুসলিম এবং মুসলমানদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে, এরকম কোন দৃশ্য আমার চোখে পড়ে নাই। আশা করি আগামী দিনেও পড়বে না। তবে 5ই আগস্টকে কেন্দ্র করে এই ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যারা বাংলাদেশ থেকে পালাবে না, 41 সাল পর্যন্ত যাদের পরিকল্পনা ছিল উড়াল দিয়ে ভারতে যাইয়া পড়ে মহলে যেটা উল্টা সেটা করে পালাবে না, অথচ পালাইয়া গিয়া এখন ওখানে বসে থেকে এই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকম কূট কৌশল পরিচালনা করতেছে। তারই ধারাবাহিকতায় বিজেপি সরকার এটাকে ইন্ধন দিয়া বাংলাদেশ সম্পর্কে একটা পরিস্থিতি ঘোলাটা করার জন্য একটা চেষ্টা পাই তারা চালাচ্ছে। আমরা বিজেপি সরকার এবং ভারতকে বলতে চাই, আমরা ভারতের শত্রু না, কারণ ভারত আমাদের প্রতিবেশী। আর মুসলমানদের ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সেক্টর, সেটা হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। আমরা ভারতের সাথে ভালো আচরণ করতে চাই, ভারতের কাছ থেকেও ভালো আচরণ আমরা চাই। আমাদের
করে বানাচ্ছে। তবে মোদী সরকারকে বলতে চাই, আজকে আপনি যে জন্য করতেছেন, যাদের জন্য গর্ত খুঁড়তেছেন, শেষ পর্যন্ত গর্তের মধ্যে নিজেকেও পোড়া লাগতে পারে। এই জন্য সতর্ক হন, মিথ্যার উপরে টিকে থাকা যায় না। তো যাই হোক, আমি আজকের এই শান্তি এবং সম্প্রীতির এই সমাবেশে, বিশেষ করে আমরা লোকাল শেরপুরে রাজনীতি করি, আমরা অতীতেও এই শেরপুর ভালো অবস্থানে ছিলাম, আগামী ভালো অবস্থানে থাকতে চাই। এরই পাশাপাশি আগামীতে আমরা এই দেশে এমন একটা সরকার দেখতে চাই যাদের মাধ্যমে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব শ্রেণী মানুষের নিরাপত্তার গ্যারান্টি হয় এবং সব শ্রেণী মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত হয়, এমন একটা সরকারকে আমরা দেখতে চাই। এই ক্ষেত্রে আমি আপনাদের পাশে, ভাই 5 মিনিটের মতো, কয় মিনিট গেছে বাবলু ভাই? আছে 1 মিনিট। আমি পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, একটা উদাহরণ দিতে চাই। এক কুয়ার মতো বানর ভর্তি ছিল। তো বানর, মানুষ যখন কুয়ার থেকে পানি তোলে, ওই পানির বালতি নামে দেয়, বানর ঘরে গিয়ে বালতির থেকে দড়িটা খুলে ছেড়ে দেয়। এইরকম করতে গেলে কুয়ার মতো হলো কি, কেউ নামতে চালে এক ভর্তি সাহস করছে, আমি কুয়ার মধ্যে নামবো, তবে আমার মাথার দড়ি লাগাবে। দড়ি লাগালে তোমরা ধরবে, তবে এই দড়ি ধরার মতো আমার বাপের সাথে রাখতে হবে। বাপ সহ দড়ি ধরে ওই কুয়ার মধ্যে নামে দিছে। কুয়ার মধ্যে নামানোর পর বানর তো দেই দেখছে যে একটা জিনিসপত্র লাভ তার ঘাড়ের উপরে বসে গেছে। তো উপরে এরা দড়ি টানে তোলা শুরু করে দিছে। তুলতেই দেখে যে কেন মানুষ বারটা উঠে আবার কি দেখা যায়, সব দৌড়ে পালাচ্ছে। একজন ব্যক্তি দৌড়াই নেই, বলুন তো সেই ব্যক্তিটাকে বাপ। তার মানে সন্তানের উপরে বাপের মহাব্বত আছে, কি কথা ঠিক কাটে। আমাদের দেশের জন্য এইরকম একটা বাপের দরকার, যারা দেশকে ভালোবাসে, দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য সর্বত্র ত্যাগ করতে প্রস্তুত থাকে। এই ধরনের লোক দিয়ে আমাদের দেশটাকে সাজানো দরকার। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখি, আসেন আগামী জাতীয় নির্বাচন যতটুকু আজ করা যাচ্ছে 25 সালের মধ্যে হবে। আসেন না, আমরা দেশপ্রেমিক লোকদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা পাঠাইয়া একটা সুন্দর ইনসাফপূর্ণ একটা দেশ কায়েমের উদাত্ত আহ্বান রাখি, যেখানে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ সুন্দরভাবে বসবাসের একটা পরিবেশ পাবে, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েমের উদাত্ত আহ্বান রাখে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের প্রতি শুভেচ্ছা, অমুসলিম ভাইদের প্রতি ধন্যবাদ। ধন্যবাদ। একটা অনুষ্ঠান পরিচালনা করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। এমনি আমাদের এই অনুষ্ঠানের জন্য যারা শ্রম দিয়েছিলেন, হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক বন্ধন সরকার, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি, ও বিজয় সরকার সদস্য সচিব ও সুপ্রিয় সরকার সদস্য সচিব, তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শেরপুর ধুটের প্রাণ প্রিয় নেতা, বগুড়া সদর আসনের 6 আসনের সাবেক সাংসদ, শেরপুর ধুটের সাবেক সংসদ, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি, সৎ মানুষের প্রতীক আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সন্ধ্যায় এই মহতি চমৎকার একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের আয়োজক আমার শেরপুর উপজেলা বিএনপি, উপস্থিত অনুষ্ঠানের সভাপতি
উপস্থিত আছেন আজকে যারা অনুষ্ঠানের প্রাণপ্রিয়, যারা আজকে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য অতিথি, তাদের মধ্যে আছেন আমাদের বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ রয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ। আমাদের সাথে রয়েছেন আমাদের মুসলিম সমাজের ইমাম সমিতির নেতৃবৃন্দ, মাদ্রাসা শিক্ষকবৃন্দ রয়েছেন এখানে, মন্দিরের এবং বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ রয়েছেন, আদিবাসী নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন আমাদের মধ্যে এই শেরপুরবাসীর হিন্দু মুসলিম আমার ভাইয়েরা বোনেরা। আসসালামু আলাইকুম, আদাব নিবেন। স্বাধীনতা শব্দটা বহুবার শুনেছে এই বয়সে, 3 বার, 47-এ শুনেছি, দেখিনি, শুনেছি, 71-এ দেখেছি, 24-এ দেখলাম। 3টাই স্বাধীনতা। একটা ছিল ধর্মভিত্তিক, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, হিন্দু মুসলিমের বিভাজন ভিত্তিতে একটা স্বাধীনতা। ঐতিহাসে যাব না, শুধু বিষয়টা ছিল কি বৈষম্য। পাকিস্তানিরা চুষে খাচ্ছিল। 47 স্বাধীনতা বাদিয়ে দিলাম, সেটা তো আন্ডিবানের বেঙ্গল থেকে হয়েছে, অনেক বড় ইতিহাস। পরবর্তীতে আমি 71 স্বাধীনতায় আসি, সেখানে কি দেখলাম বৈষম্য, চুষে খাচ্ছিল পাকিস্তান আমাদেরকে। সেই বৈষম্যের বিরুদ্ধে 6 দফা থেকে এসে আমরা স্বাধীনতা চলে এলাম। ঠিক একই রকম কিন্তু বিষয় বৈষম্য। আসেন 26-24-এ, বিষয় কি বৈষম্য, এবং সেটা কিসের বৈষম্য? অর্থাৎ 71-এর যে বৈষম্যের জন্য যে স্বাধীনতা পেয়েছিলাম, ওই স্বাধীনতা ছিল না, ওই স্বাধীনতা হরণ করেছিল যারা মুক্তিযুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক, তখন সমস্ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলে মিথ্যা মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করে চুষে খাওয়া হচ্ছিল। গত 11 বছর আওয়ামী লীগ সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছিনিয়ে নিয়ে তাকে বিক্রি করে খাচ্ছিল এতটা বছর। ভাইরা আমার, আজকে সেটার বিরুদ্ধেই আবার সেই 24-এর স্বাধীনতা, এবং সেই স্বাধীনতা বৈষম্যের স্বাধীনতা। এই বৈষম্য বলতে সাম্য, সামাজিক মর্যাদা, আত্মসম্মান বোধ, এবং আমাদের ভৃত্য চাকর একজন মনিব থেকে, আমরা দেশের মনিব নাকি ভৃত্য? আমরা ভৃত্য ছিলাম, আমরা মনিব হয়েছি। আজকে স্বাধীনতায় আমাদের এই ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান হয়েছে, যে ছেলেরা, বাচ্চা ছেলের রক্ত দিয়ে এই স্বাধীনতা আনেছে, আজকে তাদেরকে সালাম জানাই, স্যালুট জানাই। আজকে ওদের আজকে অগ্রভাগে যদি না থাকতো, আজকে যদি আমরা আজকে স্বাধীনতার স্বাদ না পেতাম, আজকে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। আমি তো মনে করি এইটাই প্রকৃতির স্বাধীনতা, দ্বিতীয় নয়, প্রথম নয়, তৃতীয় নয়, এবং এইটাই প্রকৃতির স্বাধীনতা। যে স্বাধীনতা আমার মতো একজন 75 বছর বয়সের মানুষের জন্য আমি সাক্ষী রেখে বলতে পারি, এইটাই ঠিক সুখ, ঠিক স্বাধীনতা আমরা পেয়েছি। এবং সেই স্বাধীনতায় আমরা স্মরণ করি সকল মুক্তিযোদ্ধা, 71-এর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে 24-এর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আজকে এই দেশের জন্মলগ্ন থেকে শুরু করে যারা জীবন দিয়েছে দেশের জন্য, তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে এই দেশটা কোথা থেকে কোথায় এলো, ঘটনা কি হলো? সুন্দরভাবে একটা দেশের জন্ম নিল। সেই জন্ম দেশটি আমরা আনন্দের হাসি হাসলাম, আমরা আনন্দ চিত্তে গ্রহণ করলাম, কিন্তু সেখানে ঘটনা কি দাঁড়ালো? এই দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালালো। তার সকল রকম তার দোসররা এই দেশটাকে লুটপাট করে খেয়ে এই দেশে একবার ফোকলা করে দিয়ে সমস্ত টাকা পয়সা দেশের ভিতকে নড়বড় করে দিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে তারা চলে গেল।
এবং এই দেশে আপনারা দেখেছেন যে সেদিন দেবপ্রিয় ভট্টাচার্য দিয়েছে শ্বেতপত্র, কি বলেছে? প্রতি বছর 2 লক্ষ ডলার, 2 লক্ষ ডলার, আপনার কি বলে 2 কোটি, ইয়েস 2 লক্ষ ডলার প্রতি বছর এখানে পাচার হয়েছে। থাকে কি অর্থনীতি ভঙ্গুর। সেই ভঙ্গুর অবস্থায় এই সরকারের দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনূস সাহেব, এবং ডক্টর ইউনূস সাহেবকে আমরা সাধুবাদ জানাই। অনেক ভুল ত্রুটি আছে তার, বর্তমান মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে অনেক ভুল ভ্রান্তি আছে। তারপরেও বলি ডক্টর ইউনূসের প্রয়োজন আছে এই মুহূর্তে। আমার নেতা তারেক রহমান সাহেব এবং সমস্ত দলের নেতারা বলছি, আমরা একত্র হয়েছি ডক্টর ইউনূসের নেতৃত্বে, একত্র হয়েছি। আমরা বলেছি কি, ডক্টর ইউনূসের ব্যর্থতা আমাদের ব্যর্থতা, এই দেশের ব্যর্থতা। ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, ছাত্র আন্দোলনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং এই আন্দোলনের মধ্যে আমাদের গণতন্ত্রের সূত্রপাত হবে। এই আন্দোলনের মধ্যে আসবে ইনশাআল্লাহ আগামী দিনের গণতন্ত্র, আগামী দিনের ভোট। মানুষের যে ভোটাধিকার পায়নি আজকে 16টি বছর, সেই ভোট আজকে যার বয়স 32 বছর, সেজন্য ভোটই দেখে নাই। দিয়েছেন, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, ওরা ভোটই দিতে পারলো না। আজকে তারা ভোট দেবে। এছাড়াও আমাদের মতো মানুষ যারা, মধ্যবয়সী মানুষ যারা, বৃদ্ধ যারা, সবাই আমরা ভোট দিয়ে 16টি বছর ভোট দিতে পারিনি। আমরা আবার ভোটের অধিকার ফিরে পাবো, এই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। ভাই আমার, আজকে হাসিনা চলে গেল বাংলাদেশ, ভারতে পালিয়ে গেল, কি করলো? সেখানে যে আবার শুরু করে দিল। আমি ভারতের প্রশ্নে পড়ে আসি, শুধু হাসিনার কথা বলি। সেখান থেকে সে খেলা শুরু করলো, তার যে খেলা, সেই খেলায় প্রথমত যেটা হলো সেটা ইসকন তো নাম জানতেই না আমরা, আমাদের সামনে ইসকন কি জানি না। ইসকন একটা প্রতিষ্ঠান, একটা ধর্মীয় প্রতিষ্ঠান। সনাতনী হিন্দু ভাইরা তাদের তো বিশাল একটা অঙ্গন, কিন্তু তাদের মাঝে একটা আলাদা একটা ইসকন প্রতিষ্ঠান। এটা এনজিও বলতে পারেন, একটা সমাজসেবা প্রতিষ্ঠান বলা যায়। আমি এই প্রতিষ্ঠান ভালো বলতে কিছু বলবো না। এই প্রতিষ্ঠান তো কোনদিন খারাপ হতে পারে না। এই প্রতিষ্ঠান যারা চালায়, যারা মালিক, তারা খারাপ হতে পারে। চিন্ময় এই প্রতিষ্ঠানের নাম বিক্রি করে এই দেশের বিরুদ্ধে সে নেমে গেল, রাষ্ট্রদ্রোহিতা করলো। তার বড় ঘটনা আছে যেগুলো এখন 164 আমাদের আদালতে দিচ্ছে, চিন্ময় দিচ্ছে তার ঘটনা কি করেছে, আগামীতে দেখবে আমার পত্রিকায়। সেই চিন্ময়কে গ্রেপ্তার করা হলো আইনের মাধ্যমে। গ্রেপ্তার করার সমস্যা কি হলো? সাথে সাথে দেখলাম যে সাইফুল ইসলাম, একজন লয়ার, উকিল, অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করলো। এই হত্যাটা ছিল পরিকল্পিত, সবই আপনারা জানেন। এই হত্যা পরিকল্পিত, ওই যে হাসিনা বসে আছে তার পরিকল্পনা, আর তাকে সমস্ত সাপোর্ট দিচ্ছে। কি বলবো আর, দুঃখের সাথে বলি, মোদী সরকার, ইন্ডিয়া বলি না আমি, সাধারণ মানুষকে দোষারোপ করতে চাই না, ভারতীয়দের দোষ দেই না। ভারতীয়দের আজকে খেপিয়েছে মোদী। এই সেই মোদী, গুজরাটের সেই সন্ত্রাসী মোদী, সেই দাঙ্গার মোদী, যে মোদী বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মন্দির করেছে, সেই মোদী কোনদিন আমাদের দর্শন করে না। ভারত আমাদের বন্ধ হতে পারে, ভারত আমাদের নেইবার প্রতিবেশী হতে পারে, কিন্তু মোদী আমাদের প্রতিবেশী নয়, মোদী আমাদের বন্ধু নয়। ভাই আমার, আজকে সেই থেকে দেখেন শুরু হলো, সেই খেলা শুরু হলো। খেলা ছিল অন্যভাবে, আপনারা দেখছেন, মিডিয়াতে দেখছেন, ফেসবুকে দেখছেন, পত্রিকা দেখছেন। খেলাটা ছিল যে মোদী কি বলে, আমাদের উকিল সাইফুল মারা যাওয়ার পরে এই মৃত্যুকে কেন্দ্র করে মুসলমানরা তারা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, বহু হিন্দু সম্প্রদায়ের মানুষকে মেরে ফেলবে। ভাইয়েরা, একটাও হিন্দু সম্প্রদায়ের গায়ে হাত তোলা হয় নাই। আমি বলতে চাই, বাংলাদেশের মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতির ভূস্বর্গ, পৃথিবীর মধ্যে ভূস্বর্গ। এটা হিন্দু সম্প্রদায়, সকল মাইনরিটি সম্প্রদায়ের জন্য, সম্প্রদায়ের জন্য, বিশেষ করে হিন্দু ভাইদের জন্য ভূস্বর্গ বলতে পারি। আজকে এত বড় ঘটনা, কোন রিয়াকশন নাই। আমি সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার মুসলমান ভাইদের প্রতি, যে আল্লাহ বাঙালি মুসলমানদেরকে ধৈর্য দিয়েছে, এই রক্তের মধ্যে পবিত্রতা দিয়েছে, আমাদের শিক্ষা দিয়েছে, যা হিন্দু মুসলমান ভাই আমরা
এই বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে একাত্তরে যুদ্ধ করেছি, এই দেশের জন্য প্রাণ দিয়েছি। এই দেশের জন্য আমরা সকল দুঃখ সুখ দুঃখ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে দেশে কাজ করেছি। আমরা কোনোদিন বুঝি নাই কে হিন্দু কে মুসলমান, কিন্তু বুঝানোর চেষ্টা করেছে হাসিনা। আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে, তার এই 16-17টি বছর এই জাতিকে বিভক্ত করে ফেলেছে, হিন্দু মুসলমান বিভক্ত করেছে, আমাদের বিএনপি থেকে রাজনীতির মধ্যে বিভক্ত করেছে, ইসলামী দলগুলোকে বিভক্ত করেছে, মানুষে বিভক্ত করেছে, নিজের ঘরে বিভক্ত করেছে, নিজের মেয়ের জামাইকেও ডিভোর্স করিয়েছে। এই হচ্ছে শেখ হাসিনা, এই হচ্ছে শেখ হাসিনা ভাই আমার। কাজেই আল্লাহ আপদ গেছে, তবে বিপদ যায়নি, বিপদ আছে এখনো। মোদী সরকার যা করছে আজকে দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের হাই কমিশন সেখানে অ্যাটাক করলো, 2টা হাই কমিশনে অ্যাটাক করলো, আমাদের দেশের পতাকা পুড়িয়ে দিয়েছে, পতাকা পুড়িয়ে দিয়েছে। এর চেয়ে বড় অপরাধ হতে পারে না, হতে পারে না। আজকে যদি এই ঘটনা বাংলাদেশে হতো তাহলে আগে কি হতো? কাজে আমি বলতে চাই, প্রতিবেশী হিন্দু রাষ্ট্র ভারত, হিন্দু রাষ্ট্র কিন্তু আমরা বলি না, আমরা কখনোই ভারত হিন্দু রাষ্ট্র বলি না। মোদী শিখেছে আমাদেরকে, মোদী নিজেই বলে হিন্দু রাষ্ট্র, সারা পৃথিবী আজকে চিনিয়েছে মোদী হিন্দু রাষ্ট্র হিসাবে। ভারত হিন্দু রাষ্ট্র না। অমর্ত্য সেন বহু আগে বলেছে যে ভারতের যারা মেজরিটি হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা খুব সংকীর্ণ হৃদয়ের মানুষ, বাংলাদেশের মেজরিটি মুসলমান অনেক বড় হৃদয়ের মানুষ। এর অমর্ত্য সেনের কথা। ভাইরা আমার, আজকে দেখেন মোদী নিজের দেশ আগুন জ্বালিয়েছে, সে নিজেও দেশের দেশে বিভাজন করেছে। হাসিনার পলিটিক্স আর মোদী পলিটিক্স এক, সেম পলিটিক্স। মোদীও ভারতে বিভাজন করে এতটা বছর টিকে আছে, কিন্তু আপনারা দেখবেন আগামী নির্বাচনে মোদী হাতে লাঠি মাথায় ছাতিয়ে ফিরে হবে, মোদী থাকতে পারবে না। ওই দেশে গণতান্ত্রিক যে পার্টিগুলো আছে তারা পাওয়ারে আসবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি ভালো হবে। তবে এখন কি বলবো, আমরা ভারত আমাদের প্রতিবেশী, নেইবার, প্রতিবেশীর সাথে বন্ধুত্ব থাকতে হবে, শত্রুতা আমরা তো চাই না। আমাদের দেখলাম যে ফরেন সেক্রেটারি আসছে, গতকাল মিটিং করলো, তারা ভালো মিটিং করেছে, আলহামদুলিল্লাহ। আমরা শান্তি চাই, সুখ চাই, ইন্ডিয়ার সাথে আমরা গোলমাল চাই না। কিন্তু আমাদের কথা হলো যে ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য যে আমাদের ক্ষতি হচ্ছে, এটা আপনাদের ভুল ধারণা, ভুল ধারণা। কোনো ক্ষতি নাই। পেঁয়াজ আলু চিন্তা করেন, পেঁয়াজ আলু ভারত থেকে না এলে টার্কি থেকে আসবে, চায়না থেকে আসবে এবং মিয়ানমার থেকে আসবে। পেঁয়াজ আমরা পয়দা করবো, প্রোডাকশন করবো, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ভারসাম্য জানেন, $12 বিলিয়ন ইন্ডিয়া এক্সপোর্ট করে আমাদের দেশে, আমরা সেখানে $1 বিলিয়ন, অর্থাৎ 90% তার এক্সপোর্ট করে, আর আমি করি এই দেশ থেকে 10%। কোনো চিন্তা করবেন না, ইন্ডিয়াতে পর্যটন ব্যবসা ধ্বংস হয়ে গেছে, ইন্ডিয়াতে সমস্ত ব্যবসা ধ্বংস হয়ে গেছে, তাদের ইকোনমি উইক হয়ে গেছে। যত বড় ভারতই বলেন না কেন, ভারতের ব্যবসা বাণিজ্য আমাদের মধ্যে করতে হয়। আজকে যদি ভারতের ব্যবসা বাংলাদেশে না থাকে, এইখানে অনেক দেশ আছে, চায়না আছে, তাইওয়ান আছে, এরা ঢুকে যাবে। কাজে ভারতের ব্যবসাটা আমাদের অতীব জরুরি, যতটা আমাদের দরকার তার চেয়ে ভারতের বেশি দরকার বাইরে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখেন ভারতের সাথে সম্পর্ক কজনের আছে, কজনের আছে বলেন? নেপাল আছে, নেপালের জনসংখ্যা কত জানেন? হিন্দু সম্প্রদায়ের সংখ্যা 81% হিন্দু, ভারতে 80%। কোথায়? ভারতে একটা লোক ইন্ডিয়াকে সহ্য করতে পারে না। যান দেখেন, নেপালে যান। কেন? কারণ প্রভুত্ব, আধিপত্যবাদ, এটা নেপালের চায় না। আপনারা হিন্দু ভাইরা, স্পেশাল হিন্দু ভাইদের কথা বলছি, হিন্দু বৌদ্ধ হিন্দু ভাইদের কথা বলছি, আপনারা বাংলাদেশি নেপালি হয়ে যান, নেপালের মধ্যে দেশপ্রেমী আসেন। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি, বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি মুসলমান,
বাংলাদেশে বলতো বাংলাদেশি খ্রিস্টান। আমাদের দেশ হিন্দু ইন্ডিয়া নয়, আমাদের দেশ পাকিস্তান নয়। পাকিস্তান আমার বন্ধু না, ইন্ডিয়া আমার বন্ধু না, চায়না আমার বন্ধু না। আমার বন্ধু আপনি হিন্দু, আপনি আপনার বন্ধু আমি মুসলমান, আমার বন্ধু আপনি আমার বাংলাদেশি খ্রিস্টান। আমরা এক এবং অভিন্ন। এই দেশকে বর্ণনা করবেন যে আমরা ইনশাল্লাহ সাম্প্রদায়িক উস্কানি গুজবের বিরুদ্ধে সম্প্রীতির বন্ধন নিয়ে আজকে আমরা ফিরবো এই শেরপুরবাসী। এবং এই মেসেজ আমরা সারা বাংলাদেশে দিতে চাই যে আমরা এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব এক এবং অভিন্ন। ভাইয়ের আমার টাইম শেষ হয়ে গেছে না? আলো দিতে দেয়নি, চলবে? আচ্ছা ঠিক আছে, ফাইন। টাইম আছে, ফাইন, ঠিক আছে, ঠিক আছে। আপনার আওয়ামী লীগের নেতারা একটা অনুষ্ঠান করল লন্ডনে। সব চোর করে দেখলাম যে একত্র হয়েছে ইংল্যান্ডে, লন্ডনে। আর চোরের মা ভারত থেকে কথা বলছে। ভাই লাভ নাই, যেটা যায় সেটা আসে না। এদের শুনেন, আমরা যা বলেছি গত 15টি বছর, যে বক্তৃতা বিএনপি, জামাত ইসলাম, ডান বাম পার্টিরা বক্তৃতা দিয়েছি না, যে আওয়ামী লীগ করেছে সেই করেছে, এটা তো আমরা বলেছি হচ্ছে এক্সট্রাবু বক্তব্য, না দেখেই বলেছি, পেপারের কথা শুনেই বলেছি। কিন্তু আসল বিষয়টা অনেক বেশি কঠিন। এই দেশের প্রতিটা কমিশন হয়েছে, আমরা দেখেছেন, অর্থনীতি কমিশন হয়েছে, সংস্কার কমিশন হয়েছে, এরকম 6টা কমিশন হয়েছে, আরো কমিশন হচ্ছে। শুধু দুর্নীতির কমিশন যে হচ্ছে, দুর্নীতি এই খতিয়েটা দেখেন, পরিসংখ্যান দেখেন, বক্তৃতা নয়, পেপার ওয়ার্ক দেখেন, খবর নিয়ে দেখেন। আমি ইসলাম ব্যাংকে সেদিন গিয়েছি, সেই ইসলাম ব্যাংকের এমডি, চেয়ারম্যান সব ছিল। আমাকে তারা দেখালো যে ৭৮,০০০ কোটি টাকা নিয়ে গেছে শুধু এস আলম। ৭৮,০০০ কোটি টাকা একটা ব্যাংকে নিয়ে গেছে। এস আলম কে জানেন? অনেক বড় ব্যাংকের মালিক না, সে তো হাসিনা রেহানার কেশিয়ার। রেহানা হাসিনার কেশিয়ার, নাম কি এস আলম। এই হচ্ছে একটা। আসেন আবার সালমানুর রহমান আমাদের খুব পরিচিত, ঘনিষ্ঠ, ব্যবসার সময় সে বিসিসি এর প্রেসিডেন্ট ছিল, ছিল প্রেসিডেন্ট ছিল। আমরা জানি অনেক টাকা তার আছে, তার এত লাগবে কেন? সেখানে তারও প্রায় ৩৩,০০০ কোটি টাকা সেও ব্যাংক করে নিয়ে চলে গেছে। এইভাবে এক একজন হাসিনার দোসর ব্যাংকগুলোকে সব খেয়ে শেষ করে ফেলেছে। এছাড়া রাষ্ট্রীয় অর্থ কিভাবে খেয়েছে দেখেন। একটা পদ্মা ব্রিজ এরকম সেখানে টাকা নাই, যদি হাসিনা 6 মাস স্বাধীন এই নতুন স্বাধীন এনেছে। এদের বয়স আমার পর্যন্ত যেদিন যাবে, আমি ৭৫, তার মানে কি আরো কমপক্ষে 50 বছরের মতো পুরানো হবে। ওই পর্যন্ত আওয়ামী লীগ আর জীবনে আসতে পারবে না, ওদের বয়স আসতে পারবে না। বলে দিলাম, নোট করেন, এই ছেলেদের বয়স, আমার বয়স হবে ৭৫, ওই পর্যন্ত এই আওয়ামী লীগ আসতে পারবে না। বাংলাদেশ জিন্দাবাদ।